বোচা মিয়ার হাতে একটা সুদর্শন ছেলের ছবি হাতে নিয়ে অন্য হাতে চায়ের কাপে চুমুক দিল। পাশেই বসে আছে ফারদিন ও তার বাবা। বোচা মিয়া এক টানে চাটা শেষ করে ছবির দিকে তাকিয়ে ফারদিনের বাবাকে বলল, এমন ছেলে হাতে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। তাকিয়ে দেখেন একবার, হীরের টুকরো। তাছাড়া পূর্ব থেকে বংশেরও নাম ডাক অনেক। ফারহামাকে একেবারে রানীর মতো রাখবে তারা। ফারহা কলেজ থেকে আসার সময় নাকি ছেলে তাকে দেখছিল, তাই আপনার কাছে বারবার পাঠাচ্ছে আমাকে। ওদের একটাই কথা, ওরা শুধু ফারহামাকে চায়, আর কিছু না। তাছাড়া এমন সম্বন্ধ আর পাবেন না। এর মাঝে ফারদিন বলল, আর পারবো না মানে কি? আমাদের ফারুক দেখতে খারাপ, নাকি আমাদের ফ্যামিলি খুব দুর্বল যে এতটাই ছোট মনে করছেন আমাদের? বোচা মিয়া দাঁত কেলিয়ে বলল, আরে আরে, রেগে যাচ্ছেন কেন বাবা? আমি এভাবে বলিনি। বলেছি ছেলে দেখতে শুনতে ভালো, ফ্যামিলি ভালো, জবও ভালো। তাহলে প্রবলেমটা কি? একটা মেয়েকে সুখে রাখতে হলে আর কি লাগে বলো? ফারার বাবা এবার থামিয়ে বলল, আচ্ছা, আমি বুঝেছি আপনার কথাটা। ছেলে ও তার ফ্যামিলি সম্পর্কে খোঁজখবর নিয়েছি আমি। আর মেইন কথাটা হচ্ছে ফারাহ এখনো পড়াশোনা করছে। কথা শেষ হওয়ার আগেই বোচা মিয়া বলল, আরে ওসব নিয়ে ভাববেন না, বিয়ের পর ওখান থেকেই পড়াশোনা করাবে তারা। হ্যাঁ, তা ঠিক আছে, তবে আপাতত ইন্টারটা শেষ হোক, এই সময়টা একটু অপেক্ষা করতে বলুন। আচ্ছা তাহলে তাই হোক। আচ্ছা, আপনি বসুন, আমি আসছি, একটা ফোন এসেছে। বলেই ফোনটা রিসিভ করে একপাশে চলে গেল ফারদিনের বাবা। ফারদিন বোচা মিয়ার পাশে গিয়ে বলল, আচ্ছা, আপনার নামটা কে রেখেছে বলেন তো? বোচা আবার কারো নাম হয় নাকি? লোকটা হো হো করে হেসে বলল, অনেক কাহিনী আছে বাবা। আমার জন্মের আগে নাকি আমার 4টা ভাই বোন মারা গেছে, যার কারণে জন্ম নেওয়ার পর আমার নাম রাখা হয় বোচা, যেন আমার কিছু না হয়। এরপর আমার ছোট ভাইয়ের নাম রাখা হয় পচা। তো এইসব নাম রাখলে কি হয়? জানি না, আমি ছোটবেলায় দাদির কাছে শুনেছিলাম। ও আচ্ছা। কলেজে ও কোচিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল ফারার। এসে একটা লোক ও বাবা তার ভাইকে দেখে কিছুক্ষণ থমকে দাঁড়ালো। এরপর সালাম দিয়ে ভিতরে চলে গেল সে। সন্ধ্যার পর ফারদিনের কাছে গিয়ে ফারা বলল, লোকটা কে ভাইয়া? কোন লোকটা? ওই যে বিকেলে এসেছিল, আমাকে না জানিয়ে তোমরা আমার বিয়ের কথাবার্তা বলছো। আরে না, কে বললো তোকে? তা তো দেখতেই পারছি। মেয়ে বলে কি আমার নিজের মনের মতামত দেওয়ার কোনো অধিকার নেই? আছে তো, আর আমরা তো বলিনি তোর অমতে কিছু হবে। কয়েকদিন ধরে এক জায়গা থেকে তোকে বারবার প্রস্তাব পাঠাচ্ছে, তাই বাসায় তাকে ডেকে বিস্তারিত জানলো বাবা। ছেলে নাকি আর্মি অফিসার, বাবারও পছন্দ হয়েছে ছেলে, তবে এখন কিছু বলেনি। আগে তোর এক্সাম শেষ হবে, এরপরে সব কিছু বিবেচনা করে কথা এগিয়ে নেবে। বাহ, সময়ও ঠিক করে ফেলেছো সবাই। আর আমাকে একটিবার জানালেও না তোমরা। ফারা উত্তেজিত হয়ে যাচ্ছে দেখে ফারদিন বলল, আরে পাগলি বোন আমার, তুই বিষয়টা যেমন ভাবছিস বিষয়টা আসলে তেমন না। আমরা বলতাম তোকে, এখন জাস্ট প্রস্তাব এসেছে, বেশি কিছু না, তাই এতটা সিরিয়াসলি নেইনি। এক্সামের পর কথাবার্তা আগাবে বলছো, আর তুমি বলছো সিরিয়াস না। আরে আবারও ভুল বুঝছিস তুই। আর কিছু না বলে মায়ের রুমের দিকে গেল ফারা। তোমরা আমাকে না জানিয়ে আমার বিয়ের কথাবার্তা বলছো কেন মা? মেয়েকে পাশে বসিয়ে হাসি মুখে বলল, কই বিয়ের কথা বলছি, জাস্ট প্রস্তাব এসেছে। আমি এখন বিয়ে করতে চাই না মা। আরে ধুর পাগলি, প্রস্তাব আসলেই বিয়ে হয়ে যায় নাকি? আমি এত কিছু জানি না। আমি বিয়ে করব না মানে করব না। আচ্ছা, তুই চিরকুমারী থাকিস, এবার শান্ত হ। আর বাড়ির সামনে বড়ই গাছ থাকলে লোকে ঢিল তো মারবেই, এটাই স্বাভাবিক। ফাইনালি ট্যুরে যাওয়ার সেই কাঙ্ক্ষিত সময়টা চলে এলো। এই একটা ট্যুর যে ফারার জীবনটা এমনভাবে এলোমেলো করে দেবে তা হয়তো তার চিন্তার বাইরে ছিল। না হলে কি মানুষ বিপদে জেনেও ওই রাস্তায় এগিয়ে যায়? সে নিজেও যেত না, বাট আমরা তো আর ভবিষ্যতে কি হবে তা তো কেউ বলতে পারি না। সেই ট্যুরে যাওয়ার পর একটা অ্যাক্সিডেন্টে তার জীবনকে এলোমেলো করে দিয়েছে। সন্ধ্যার পর বাসে রওনা দিবে সবাই। 5টা বাস ঠিক করা হয়েছে। সারা রাত গাড়ি থেকে পরের দিন চট্টগ্রাম পৌঁছাবে তারা। তারপর 2 দিন ব্যাপী এই ট্যুর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে। সন্ধ্যায় ব্যাগে কিছু কাপড় চোপড় ও প্রয়োজনীয় টাকা পয়সা নিয়ে কলেজের মাঠের উদ্দেশ্যে বেরিয়ে গেল।
ফারাহ ব্যাগে জামা ও নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিল। তারপর মা বাবা থেকে বিদায় নিয়ে ভাইয়ের সাথে বেরিয়ে পড়লো কলেজের মাঠের উদ্দেশ্যে। ওখানে গিয়ে দেখে প্রায় সবাই চলে এসেছে। প্রায় আধা ঘন্টা পর রওনা দিবে। আবরারের সাথে কিছুক্ষণ কথা বলে ফারাদ থেকে বিদায় নিয়ে চলে গেল ফারদিন। ফারা একটু হেসে বান্ধবীদের কাছে চলে গেল। হেই, কখন এলি তোরা? অনেকক্ষণ আগেই এসেছি, তোর মতো অলস নই আমরা। আরও আধা ঘন্টা লেট করলে আর যাওয়াই হতো না তোর। আমি অলস হতে যাব কেন? আমি সময় মতোই এসেছি। তোদের মতো আগে এসে আজেরা সময় নষ্ট করি না। কিছুক্ষণ পর স্যার ও টিম লিডাররা এক এক করে সবাই গাড়িতে উঠে বলল। জিনিসপত্র নিয়ে এক এক করে যার যার সিটে গিয়ে বসলো সবাই। বাসের সামনে 2-3টে সিট পরে বসলো ফারা ও আইরিন, আর বাসের সামনের সিটে বসলো আবরার। ওঠার পর আইরিনকে বলে গেল, কোনো সমস্যা হলে বলবি, আমি এই তো সামনেই আছি। এটা হলো সোনাগাজীর রোড, এটা চট্টগ্রামের রোড, এটা ঢাকার রোড, যেখানে দিয়ে আমরা এসেছি। এক এক করে সব দিন দেখাচ্ছে। ফারা হাই তুলতে তুলতে বলল, তুই আগে ফেনে এসেছিলি? সোনাগাজীতে আমার এক রিলেটিভ আছে। ফারা চারদিকে তাকিয়ে বলল, আচ্ছা আইরিন, এখানে পশ্চিম কোন দিকে? পাশে আবরার এসে দাঁড়াতেই হো হো করে হেসে ফেলল। এতটুকু আসতেই উত্তর দক্ষিণ হারায় ফেললে? ফারা কিছু না বলে লজ্জায় মাখা চেহারা নিয়ে নিজের দিকে তাকিয়ে রইল। কি বা বলবে সে? নতুন কোথাও গেলে যে সে সত্যিই উত্তর দক্ষিণ সঠিকভাবে খুঁজে পায় না। নিজেদের প্রয়োজন শেষ হলে চট্টগ্রাম রোডে ছুটল গাড়ি। রাত তখন গভীর। এতক্ষণ হই হুল্লোড় করে সবাই প্রায় নিশ্চুপ। বাস চলছে নিরিবিলি। হয়তো সবাই ঘুমিয়ে আছে, অথবা কেউ ঘুমানোর ট্রাই করছে। আবরারের ঘুম আসছে না। নিরিবিলি জায়গা ছাড়া কখনো ঘুম আসে না তার। পিছন ফিরতেই দেখে ফারা ঘুমোচ্ছে বেঘোর হয়ে। ঘুমন্ত ফারা আজ যেন অদ্ভুত মায়ার অধিকারী হয়েছে। কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থাকে, পুনরায় সামনের দিকে তাকিয়ে থাকে আবরার। নিজেকে মনে মনে শাসাতে থাকে। কার দিকে তাকায় ছিলি বোকা মন? সেও তো বোন লাগে, বোন। চট্টগ্রাম পৌঁছাতে সকাল হয়ে গেল তাদের। কারোর ডাকে চোখ মিলে তাকায় ফারা। বাইরে তাকিয়ে দেখে নতুন একটা শহর এসে পৌঁছালো। সবে সকাল হয়েছে। ভোরের হালায় চারপাশটা এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি। সবকিছু আগে থেকে রেডি ছিল। যার যার ব্যাগ নিয়ে একটা হোটেলে গিয়ে উঠল সবাই। আজ সারাদিন পাহাড়ি অঞ্চল ঘুরে এরপর দিন কক্সবাজার, এরপর ডিরেক্ট ঢাকা ব্যাক করবে। ব্যাগ কাঁধে নিয়ে ফারা আইরিনের সাথে একটা রুমে গিয়ে বসলো। সকালে নাস্তা শেষে চারপাশটা ঘুরে ফিরে দেখছে সবাই। সাথী চারপাশটা দেখে বলল, জায়গাটা দারুণ, সেই সাথে পরিবেশও অতিথায়ন ও খারাপ না। আমার তো বিশ্বাসই হচ্ছে না 1000 টাকা দিয়ে এত কিছু করা যায়। আবার এরপর নাকি কক্সবাজার। 1000 টাকায় এত কিছু কেমনে করছে কে জানে। পাশ থেকে আইরিন একটু হেসে বলল, তোর কি মনে হয় তোদের সেই 1000 টাকায় এত কিছু হয়ে যাবে? আরে টাকাগুলো তো নিয়েছে আমাদের টুকটাক খরচের জন্য, বাকি সব তো কলেজের প্রতিষ্ঠাতা মুমিন আহমেদ চৌধুরীই দিচ্ছে। না হলে এত স্টুডেন্ট নিয়ে 2 দিনের ট্যুরে আসা কোনো সহজ কাজ নয়। আমরাই প্রথম যে কলেজ থেকে এত দূর ও 2 দিনের ট্যুরে এসেছি। পাশ থেকে ফারা বলল, আমার একটুও ভালো লাগছে না। লং জার্নি করলে আমার মাথা ঘুরতে থাকে, মনে হয় যেন চারপাশটা আমার সাথে ঘুরছে। তাহলে দক্ষিণ দিয়ে কি সূর্য ওঠে? তুই পূর্ব দিকের দিকে সূর্য দেখি তো বলতে পারতি পশ্চিম কোন দিকে। পাশ থেকে সাথী বলল, তাকে নিয়ে তুই এত মজা নিচ্ছিস কেন আইরিন? সে তো বললেই তার মাথাটা ঘুরছে। আইরিন একটু রাগী ভাব নিয়ে বলল, আমার ভাবিকে নিয়ে আমি মজা নেব না তো কে নিবে? জান ভাবি, আপনি রুমে গিয়ে বিশ্রাম নিন। ফারা একটু রেগে বলল, উল্টাপাল্টা কথা বললে চর খাবি একটা। সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যার আগে হোটেলে ফিরে আসলো সবাই। রাতটা এখন কাটিয়ে পরের দিন সকালে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবে। তারপর সন্ধ্যায় ডিরেক্ট ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। পাশে একটা বড় লিচু বাগান, ওখানেই সময় কাটাচ্ছে অনেকে। তাদের থেকে ঠিক কিছুটা দূরে একটা বেঞ্চিতে বিষণ্ণ মনে বসে আছে আবরার। কলেজের স্যার হলেও এখানে স্যার নয়, কথা বলাই যায়। তাই 1 পা 2 পা করে আবরারের পাশে গিয়ে দাঁড়ালো ফারা। চারপাশে সবাইকে দেখে আবরারকে বলল, সবাই কত আনন্দ করছে, আর আপনি বিষণ্ণ মন নিয়ে বসে আছেন কেন স্যার? মন খারাপ?
আবরার ফারার দিকে চেয়ে বলল। তোমার জেনে কি লাভ? ফারা একটা বিরক্তি নিয়ে বলল। সব সময় এত তেতো কথা বলেন কেন? আপনি কি কখনো মিষ্টি খাননি? খাই তো, কেন? তাহলে মিষ্টি আর তেতো করলার মাঝে পার্থক্যটা নিশ্চয়ই বোঝেন। আচ্ছা, আপনাকে যদি একটা পার্টি তেতো করলা আর একটা পার্টি মিষ্টি রাখা হয়, তাহলে আপনি কোনটা বেছে নেবেন? অবশ্যই মিষ্টি। ঠিক তেমনই তেতো কথা কারো পছন্দ না, একটু মিষ্টি করে কথা বলাটাই সকলে পছন্দ করে। আবরার এক হাতে ইশারা করে থামিয়ে বলল। ওয়েট, তুমি কি আমাকে ইনডিরেক্টলি তেতো করলার সাথে তুলনা করলে? ফারা ছোট করে জিভে কামড় কেটে বলল। এই না স্যার, আমি মোটো এমনটা বলিনি, একটু মিষ্টি করে কথা বলতে বলছি জাস্ট। চলো আজ তোমাকে ডিরেক্ট মিষ্টি কিছুই খাওয়াবো। কিভাবে? ওই যে দেখছো, একটা লোক রাস্তায় দাঁড়িয়ে হাওয়াই মিঠাই বিক্রি করছে। হাওয়াই মিঠাই আমার খুব প্রিয়। তাই? তাহলে আসো। তখন একটা গাড়ি এসে তাদের সামনে দাঁড়িয়ে দুজনকে মুখ চেপে ধরে গাড়ির মাঝে উঠিয়ে নেয়। তারপর কিছু বুঝে ওঠার আগে এক টানে অনেকটা দূরে চলে আসে। গাড়িতে বসে ফারা হেল্প বলে চিৎকার করতেই দুইটা ছেলে দুইটা ছুরি নিয়ে ফারা ও আবরারের গলায় ধরে বলল। আর একবার আওয়াজ করলে ডিরেক্ট গলা নামিয়ে দেবো। ভয়ে ফারা সারা শরীর থরথর করে কাঁপছে। ইতিমধ্যে কপাল জুড়ে চিকন ঘাম দেওয়া শুরু হয়ে গেছে। কি থেকে কি হয়ে গেল কেউ বুঝতে পারছে না, চিৎকার করতেও পারছে না, বড় বড় শ্বাস নিচ্ছে শুধু। বেশ কিছুক্ষণ পর একটা জঙ্গলে এসে গাড়ি থামলো তারা। ফারা ও আবরারের গলায় ছুরি ধরে দুজনকে দুইটা গাছের সাথে বেঁধে নিল। এরপর একজন তাদের সামনে এসে বলল। দুজনের ফ্যামিলিকে ফোন কর আর বল আজকের মধ্যে 20 লাখ টাকা রেডি করতে, নয়তো দুজনকে একসঙ্গে জঙ্গলে পুঁতে রেখে দেব। ফারা এখনো থরথর করে কাঁপছে। আবার পাশ থেকে বলল। ফ্যামিলি কোথায় পাবো ভাইয়া? আমরা 2 ভাই বোন এতিমখানায় মানুষ হয়েছি। এরপর কলেজে ভর্তি হয়ে কোনো রকম টিউশনি করে পড়াশোনাও নিজেরাই চলি। এই বিশাল পৃথিবীতে আমার শুধু সে আছে আর তার শুধু আমি আছি। বিশ্বাস করুন, আমাদের আপন বলতে আর কেউই নেই। আর আপনারা খুঁজে ফিরে আমাদের দুজনকেই, এতিম ভাই বোনকেই কেন তুলে এনেছেন বলুন? ছিনতাইকারী দলের লোকটা বলল। একদম মিথ্যা কথা বলতে যাবি না, তোদের দুজনকে দেখে মনে হচ্ছে ভালো ফ্যামিলির ছেলে মেয়ে। কি সব মিথ্যা নাটক করছিস? আবার আবারও কান্নার ভান করে বলল। মৃত্যুর মুখে দাঁড়িয়ে মিথ্যা বলবো কেন ভাইয়া? সত্যি আমরা এতিম। লোকটা আবার পাশের একটা ছেলেকে থাপ্পড় মেরে বলল। কি সব ফকির ধরে আনলি? কোনো কাজ ঠিকভাবে করতে পারিস না। বললাম বড় ফ্যামিলির কোনো ছেলে মেয়ে থাকলে তুলে আনবি। এক এম্মার দল সব আমার গাড়ি এসে চাপে। এরপর আপনার দিকে চেয়ে বলল। এই চুপচাপ যা আছে তাই বের কর। এই মিলন, যা কি কি আছে সব নিয়ে নে। মুহূর্তে কয়েকটা ছেলে এসে তাদের থেকে সব নিয়ে নিতে লাগলো। আবরারের 2টা ফোন ও ফারার একটা ফোন, সাথে আবরারের ম্যানিব্যাগেও 15,000 টাকা মতো ছিল, আর ফারার পাশে ছিল 2,000 টাকা মতো। সব নিয়ে তাদের জঙ্গলে ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল তারা। আবরার ও ফারার কাছে এই মুহূর্তে জামা কাপড় ব্যতীত আর কিছুই অবশিষ্ট নেই। চারদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে এলো। জঙ্গল জুড়ে ভৌতিক পরিবেশ। ফারা ভয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে এসে আবরারকে জড়িয়ে ধরল। আবরার একটু অবাক হলেও বিষয়টা মাথায় নিল না। বুঝতে পারছে ভয়ে ফারা থরথর করে কাঁপছে। আপাতত এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। তাই ফারাকে ওভাবে এক হাতে চেপে ধরে জঙ্গলের পথ ধরে হাঁটা ধরল সে। বের হতে কতক্ষণ লাগবে কে জানে। কিছুই চেনে না এখানকার। কাউকে ফোন দেবে সে উপায়ও নেই। কিছু দূর যাওয়ার পর হঠাৎ গাড়ি ব্রেক করে দাঁড়ায় লোকগুলো। একটা ছেলে বলল, এতিম ছেলে টেনে টুনে সব কিছু চালায়। বিষয়টা এমন হলে তারা একসাথে 2টা ফোন চালানোর কথা না। তাছাড়া দুজনের কাছে এত জিনিস আর এত টাকা একসাথে পাওয়া যেত না। আর কয়েকটা বিষয় কিন্তু আমরা মিস করে ফেলে যাচ্ছি। টিমের বস বলল, কি জিনিস? মেয়েটাকে দেখেছিস? আপনি চিকন চাকন একটা মেয়ে, যেমন চেহারা তেমন তার ফিগার, আর এত বড় জঙ্গলে তার সাথে শুধু একটা ছেলে। এমন সুযোগ খুব কমই আসে। প্রয়োজনে ছেলেটাকে মেরে
দিয়ে মেয়েটাকে তুলে নিয়ে সারা রাত পার্টি হলেও তো মন্দ হয় না। পাশ থেকে আর একটা ছেলে বলল, গুড আইডিয়া। এর মাঝে টিমের বস বলল, গাড়ি ঘোড়া আর সারা জঙ্গলে ছড়িয়ে খুঁজে বের করবি দুইজনকে, মেয়েটাকে আমার চাই। ফারাকে এক হাত ধরে জঙ্গলের পথ ধরে এগোতে থাকে আবরার। এত বড় জঙ্গলে ফারাকে নিয়ে কোন দিকে যাবে সেটাও নিশ্চিত করতে পারছে না সে। পথ ধরে এগিয়ে যেতে হঠাৎ ধমকে দাঁড়ায় আবরার। ফারার দিকে চেয়ে দেখে ফারার দুটি ভয় মাখা চোখ তার দিকে ঝাপসা অন্ধ করে তাকিয়ে আছে। আবরারের দিকে চেয়ে কাঁপা গলায় বলল, হঠাৎ থেমে গেলেন কেন? আবরার বলল, এই পথ ধরে এগিয়ে যাওয়া ঠিক হবে না। যদি ওরা আবার ফিরে আসে তাহলে ধরা পড়ে যাব। তাছাড়া ওরা এত সহজে আমাদের ছেড়ে দিয়েছে এটা বিশ্বাসযোগ্য না। বিপদ এখনো পুরোপুরি কাটেনি। তুমি পাশে না থাকলে হয়তো এতটা টেনশন থাকতো না। এখন এই গভীর জঙ্গলে তোমাকে নিয়েই যত টেনশন। তাই সোজা পথে না হেঁটে আমাদের জঙ্গলের মাঝপথ দিয়ে পথ খুঁজে নিতে হবে। ফারার কিছু বলছে না, ভয় মাখা চেহারা নিয়ে আবরারের দিকে তাকিয়ে আছে। আবরার ফারার হাত ধরে এবার পথ ছেড়ে জঙ্গলের মাঝে ঢুকে গেল। অনেকটা পথ আসার পর ফারা পা ধরে বলল, আমি আর হাঁটতে পারছি না, পাটা ব্যথা করছে খুব। কাটা ঘাতে হয়তো কিছুটা ছিলেও গেছে। আবরার আবছা অন্ধকারের চারপাশে তাকিয়ে একটা ভাঙা গাছের উপর ফারাকে বসালো, পাশে নিজেও বসলো। ফারা কাঁদো কাঁদো ভাব নিয়ে বলল, আমরা কি এখান থেকে বের হতে পারবো না? আমার খুব ভয় হচ্ছে। আবরার ফারাকে আশ্বাস দিতে বলল, ভয় পেও না, আমি আছি। একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। কিভাবে বের হব? আমরা তো এখানকার কিছুই চিনি না। তাছাড়া ফোনও নেই যে কাউকে কল দিব বা লোকেশন দেখে বের হব। ফারার কথাগুলো আর কানে আসছে না আবরারের। কিছুটা দূরে কিছু উপস্থিতি টের পেয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে ওদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। দেখে কয়েকটা লোক টর্চ হাতে কিছু খুঁজে বেড়াচ্ছে। কেউ একজন কড়া গলায় বলল, কোথায় হারিয়ে গেল চোখের পলকে? মেয়েটাকে আমার চাই চাই, সারা জঙ্গল খুঁজে দেখ। মুহূর্তেই বুকটা ধুপ করে উঠল আবরারের। পাশে থাকা ফারার হাত ধরে চারপাশে তাকিয়ে দেখে কিছু বড় গাছের গোড়ায় অনেক ঝোপ। লুকানোর জন্য আপাতত ইচ্ছে ভালো জায়গা এই মুহূর্তে চোখে পড়ছে না, যদিও এসব জায়গায় সাপখোপের ভয় অনেকটাই বেশি। তবু যেভাবেই হোক ফারাকে ওদের চোখের আড়াল করতে হবে। ফারার দিকে তাকিয়ে মুখে আঙুল ইশারা দিয়ে বলল, একদম সাউন্ড করবে না। ওরা আবার আমাদের খুঁজতে এখানে চলে এসেছে। আমার সাথে এসো চুপচাপ, আর ভয় পেলে চোখ বন্ধ করে থাকবে। বলেই ফারাকে নিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল সে। দেখে ফারা মুখে কিছু না বলে চোখ বন্ধ করে ভয়ে থরথর করে কাঁপছে। হঠাৎ আবরার ফারাকে টেনে বুকের সাথে চেপে ধরে আর আড়াল করার চেষ্টা করছে। মাথায় এক হাত বুকের সাথে চেপে ধরে আছে, যেন ফারা চাইলেও কিছু দেখতে না পায়। আবরারের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে আছে ফারা, যেন এই বুকটাই এই মুহূর্তে তার জন্য সবচেয়ে নিরাপদ স্থান। আবরার ঝোপের আড়াল থেকেই লোকগুলোর উপস্থিতি বোঝার চেষ্টা করছে। লোকগুলো কিছুক্ষণ টর্চ নিয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি করে অন্যদিকে চলে গেল। একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে ফারার দিকে স্থির কিছুক্ষণ তাকিয়ে রইল সে। কোথায় এসে কিসের মাঝে ফেসে গেল দুজন। ধীরে ধীরে ঘন অন্ধকার নেমে এলো। আবরার ফারার গালে হাত রেখে বলল, তুমি খুব সাহসী মেয়ে, মোটেও ভীত নয়। বুকের সাহস নিয়ে শুধু আমাকে ফলো করবে, আমি যা করব তাই করবে। এই নাও একটা লাঠি। আমি একটা লাঠি নিলাম। কোনো বিপদ আসলেই আক্রমণ করে বসবে। মনে রেখো, এই অচেনা শহরের মানুষরূপী পশুগুলোর জীবনের চেয়ে নিজের ইজ্জত ও জীবন দুটোই খুব গুরুত্বপূর্ণ। দুইটা লাঠি হাতে দুজন এক পা করে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ হেঁটে ফারা মাটিতে বসে বলল, পানি খাবো, পানি খাবো, খুব তৃষ্ণা পেয়েছে। আবরার চারপাশে তাকিয়ে বলল, এখন এই জায়গায় পানি কোথায় পাবে তুমি? দেখো ফারহা, খাওয়ার চিন্তা পরে করা যাবে। আপাতত এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। কষ্ট করে আর কিছুটা চলো, হয়তো কিছু পেলেও পেতে পারি। ফারা চুপচাপ মাথা নাড়িয়ে আবার উঠে দাঁড়ালো। আবরার তাকে ধরে আবার সামনের দিকে পা চালালো।
বেশ কিছুটা পথ আসার পর ঘুটঘুটে অন্ধকারের মাঝে কিছু আলো চোখে পড়ল। সামনেই হয়তো কোনো রাস্তা বা কারো বাড়িঘর অথবা বাজার, এমন কিছু। দুজনের মুখে হাসি ফুটে উঠল। ফারাহ খুব ভয় ছিল। নতুন জীবন পাওয়ার মতো আনন্দে আবরারকে শক্ত করে জড়িয়ে ধরল সে। আবরার হেসে বলল, এখনই এত খুশি হওয়ার দরকার নেই, আগে এসব থেকে একেবারে মুক্ত হই। বলেই ফারাহকে ধরে আবার সামনের দিকে এগিয়ে গেল সে। ঘুটঘুটে অন্ধকারে কিছুটা পথ এগিয়ে গেল দেখে কয়েকটা লোক টর্চ হাতে তাদের দিকে এগিয়ে এসে বলল, এই কারা তোমরা? এত রাতে জঙ্গলে কি করতে গিয়েছিলে দুজন? পাশ থেকে একটা লোক বলল, কি আর করতে যাবে, বুঝতেছেন না ওরা কি করে বের হচ্ছে? ওদের কথা শুনে আবরার বলল, দেখুন, আপনারা যেমনটা ভাবছেন বিষয়টা মোটেও এমন নয়। আমরা খুব বিপদে পড়ে এখানে চলে এসেছি। আবরারের কথায় লোকটা সশব্দে হেসে বলল, হাতে নাতে ধরা পড়লে সকালে এমনই কাহিনী শোনাই। আর যদি সত্য হয় তাহলে বলো তোমাদের পরিচয় কি? কি হও একে অপরের? একটু আগেই ভাই বোন পরিচয় দিয়েছে। সে থেকে ফারাহ ভয়ে ভয়ে বলল, আমার ভাইয়া। আর অপরদিকে আবরার বলে ফেলে, আমার ওয়াইফ হয়। এরপর দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইল। লোকগুলো আবরারের কলার চেপে ধরে বলল, এরপরে আবার কি কাহিনী সাজাবে দুজন? ফারাহ ভয়ে কাঁপতে কাঁপতে আবরার পিছনে ঘেঁষে দাঁড়ালো। আবরার লোকটার থেকে নিজেকে ছাড়িয়ে বলল, কি করছেন আপনারা? আর আমরা যেই হই আর যাই করি এতে আপনাদের প্রবলেম কোথায়? পাশ থেকে আর একটা লোক বলল, এত দেখি চোরের মায়ের বড় গলা। কিছুক্ষণের মাঝে ওখানে চেঁচামেচি শুনে অনেক মানুষ এসে জড়ো হয়। কেউ কেউ জিজ্ঞাসা করছে, ভাই কি হয়েছে, কারা এরা? প্রত্যেকবারই উত্তর আসে, আরে ভাই আর বলবেন না, দুজন জঙ্গলে ঢুকে ফষ্টি নষ্টি করেছিল আর এখন হাতে নাতে ধরা খেয়ে বড় বড় কথা বলছে। একটার পর একটা ঝামেলার জন্য আবরারের মাথা এমনিতেই খারাপ ছিল। তাই চিৎকার করে বলে ওঠে, মুখ সামলে কথা বলুন, এখানে কেউই আমার পরিচিত নন, তাই বেয়াদবি করতে দ্বিতীয়বার ভাববো না। ভালোই ভালোই বলছি, আমাদের যেতে দিন। মুহূর্তেই কয়েকটা ছেলে এসে আবরারকে লাথি ঘুষি মেরে দেয়। তখনই একটা গাড়ি এসে তাদের সামনে দাঁড়ায় আর একটা লোক নেমে বলল, কি হয়েছে, এত ভিড় কেন এখানে? একটা লোক তাকে চেয়ারম্যান বলে সম্বোধন করে তাদের বানানো কাহিনীটি খুলে বলল। চেয়ারম্যান বলল, কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছিল এই জঙ্গলে। ওই যে মসজিদের মেয়েটা কোন ছেলের সাথে পালিয়ে গিয়েছিল, তারপর 2 দিন পর সকালে জঙ্গলে ওই মেয়েটার লাশ পাওয়া যায়। লোকজনের নানার কিচির বিচিরের মাঝে চেয়ারম্যান বলল, আজ রাতের মাঝে দুজনের বিয়ে পড়িয়ে দেওয়া হবে। আবরার এবার করুণ গলায় বলল, প্লিজ বোঝার চেষ্টা করুন, আমরা বিপদে পড়ে এখানে এসেছি। তখনই আবরারকে থামিয়ে দিয়ে বলল, হয়তো তুমি মেয়েটাকে আজ বিয়ে করে কালকে সকালে এই এলাকা ছাড়বে, আর নয়তো দুজনকেই পুলিশে দেওয়া হবে জঙ্গলে ফষ্টি নষ্টি করার কারণে। এরপর দুজনের ফ্যামিলি এসে ছাড়িয়ে নিয়ে যাবে। আর আজকালকার ছেলেমেয়েরা আকাম করার সময় ভাবে না, আর দৌড়া খেলে সব মিথ্যা সাজাতে থাকে। অপরদিকে 2 হাত দিয়ে মুখ চেপে ধরে আছে ফারাহ। চোখ বেয়ে গড়ে পড়ছে জল। জীবনে কখনো কল্পনাই করেনি তার নামের পাশে এমন একটা কলঙ্ক যোগ হবে। এটা খুব দ্রুতই সারা এলাকায় ছড়াতে থাকে। 2টা ছেলে মেয়ে জঙ্গলে আকাম করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ছে। তাই রাতের মাঝে দুজনকে বিয়ে করিয়ে পরের দিন এলাকা ছাড়া করবে। এখানে সবাই পরিচিত। আর এমন একটা জঘন্য কলঙ্ক নিয়ে ফ্যামিলির সামনে দাঁড়াতে চায় না তারা কেউই। তাদের দুজনের ফ্যামিলি এসব শুনলে কখনোই নিতে পারবে না। আর ফারদিন তো তার বেস্ট ফ্রেন্ড, আর সে নিজে একজন ভার্সিটির টিচার। এমন একটা মিথ্যা কলঙ্ক নিয়ে কিভাবে সবার সামনে দাঁড়াবে দুজন? রাত তখন 12টা। দুজনকেই একটা বাড়িতে নিয়ে বিয়ে পড়িয়ে দিল সবাই। তারপর রাতে এখানে থাকতে দিল আর বলল ভোর হতেই এলাকা ছাড়বে দুজনে। আবরারের চোখ দুটো রক্তিম লাল হয়ে আছে। মাথাটা 2 হাতে চেপে ধরে শক্ত হয়ে বসে আছে সে। একটু পর পর বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। শেষ পর্যন্ত নিজের ছাত্রী ও বন্ধুর বোনের সাথে এমন একটা কলঙ্কে জড়িয়ে তাকে বিয়ে করতে হলো। ফারদিনের সামনেই বা কিভাবে দাঁড়াবে সে? আর অন্য পাশে বিছানায় এক কোণে বসে বসে কান্না করছে ফারাহ।
তার ফ্যামিলি তাকে কত বিশ্বাস করত। বাবা তো সবসময় বলতো আমার ফারুক কখনো আমার কথার বাইরে কিছু করবে না, আর মা তো বলেই দিত তাদের সম্মান নষ্ট হবে এমন কিছু করলে, আর তাদের সিদ্ধান্তের বাইরে কিছু করলে ডিরেক্ট ত্যায্য মেয়ে করে দিবে। বাবা ও ভাইয়ের বিশ্বাসের মর্যাদা দিতে পারেনি সে, তাই বিছানার এক কোণে বসে ডুকরে কেঁদে ওঠে ফারা সকালে ঘুম থেকে উঠে রুমের কোথাও খুঁজে পেল না আবরারকে। রুমের বাইরে এসে খুঁজে দেখেও পাচ্ছে না। ওই বাড়ির দুই একজনকে জিজ্ঞাসা করলেও কেউ কথা বলছে না ফারার সাথে। পুনরায় রুমে ফিরে আসে ওই বাড়ির একটা ছোট্ট মেয়ে চা বিস্কুট রেখে গেল। মেয়েটাকে পিছন থেকে ডেকে আবরারের কথা জিজ্ঞাসা করলে সে বলে দেখেনি। ফ্লোরে বসে দুই হাতে নিজের চুল খামচে ধরে কেঁদে ওঠে ফারা। এই অচেনা একটা শহরে আবরার আমায় একা ফেলে চলে গেছেন। কোথায় চলে গেলেন আবরার? প্লিজ আমায় এখান থেকে নিয়ে যান। কাঁদতে কাঁদতে বারবার আবরারের নাম জপছে ফারা। তখনই পিছন থেকে পুরুষ কণ্ঠ ভেসে আসলো। কাঁদছো কেন? আবরারের গলার স্বর শুনে পিছন ফিরে উঠে দাঁড়ায় ফারা। কাদো গলায় বলল, কোথায় চলে গিয়েছিলেন আপনি আমাকে রেখে? আবরার তার দিকে এগিয়ে এসে বলল, আর ইউ ম্যাড? আমি তোমাকে ফেলে চলে গিয়েছি, তাও আবার অচেনা একটা জায়গায়। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কোথায় ছিলেন এতক্ষণ? আবরার তার পাশে বিছানায় বসে বলল, রাতে তো কিছুই খেয়াল করিনি, তাই রাস্তা খুঁজতে গিয়েছিলাম। চলো বের হবো। ফারাদ চোখের পানি মুছতে মুছতে বলল, এখন মানে এত সকালে? আবরার একটু রেগে বলল, এখানে বেড়াতে আসিনি আমরা, যে আস্তে ধীরে সবাইকে বলে এখান থেকে বিদায় নেব। আর এখন এই শহরটাকেই আমার সবচেয়ে বিরক্তকর মনে হচ্ছে। কতটা নিচু এদের মন মানসিকতা। ফারার বলার মতো কিছু খুঁজে না পেয়ে চুপচাপ নিচের দিকে চেয়ে আছে। আবরার উঠে দাঁড়িয়ে বলল, চলো, এখানে আর থাকতে ইচ্ছে করছে না। নিজেদের পথ নিজেদেরই খুঁজে নিতে হবে। ফারা কিছু না বলে চুপচাপ বের হয়ে গেল আবরারের সাথে। ভুল ঠিক কিছুই যেন বুঝতে পারছে না তারা। সকালে সূর্য উঠতেই ওই বাড়িতে আশেপাশে বাড়ির মহিলাদের আগমন ঘটল। কেউ খুব আগ্রহ নিয়ে বলতে লাগলো, গতকাল যে ধরা খেয়ে বিয়ে করেছে ওই ছেলে মেয়ে দুটো রাতে নাকি এখানে ছিল। কই তারা? এই শিউলি, ওদেরকে এভাবে বলবি আপনাদেরকে অনেক মানুষ অভিনন্দন জানাতে এসেছে, বাইরে আসতে। মুহূর্তেই উপস্থিত সবাই হেসে উঠল। বাড়ির শিউলি নামের ওই মেয়েটার রুমে এসে তাদের না দেখে দৌড়িয়ে গিয়ে বলল, ওরা চলে গেল, চাও খায়নি, টেবিলে পড়ে আছে। কেউ বলে উঠল, কি অসভ্য রে তারা! যারা মায়া করে আশ্রয় দিয়েছে তাদের থেকেও বিদায় নিয়ে যায়নি। আর বলেই কি লাভ? ভদ্রঘরের ছেলে মেয়ে হলে কি আর এভাবে ধরা খেয়ে বিয়ে করে? এরপর একে একে বাড়ির উঠোন খালি হয়ে গেল। দেখে যেন মনে হচ্ছিল আজব কোনো প্রাণীকে দেখার জন্য লোকজন ভিড় জমিয়েছে। আমি চিটাগাংয়ের ভাষা জানি না, তাই কথাগুলো নর্মাল ভাষায় বললাম। সকাল সকাল সোনালি আলোয় দুজন পা ফেলে হাঁটছে রাস্তার পাশ ধরে। দুজনেরই পকেট খালি, আর কিছুটা দূরে গেলে হয়তো বাজার দেখা মিলবে, যদিও এখনো সামনে চোখ পড়ছে না। পাশ থেকে ফারা আর চোখে আবরারের দিকে চেয়ে দেখে মুখে 2-3টা জায়গা কালো হয়ে আছে, আর গালের একপাশে ছোট্ট একটা কাটার চিহ্ন। গতকাল রাতের লোকজনের মারের কারণে এমনটা হয়েছে। ফারার খারাপও লাগেও কিছু না বলে নিজের মতো করেই হাঁটতে থাকলো, কারণ এই মুহূর্তে আবরারকে এইসব বিষয়ে কিছু জিজ্ঞাসা করা মানেই কাটা গায়ে নুনের ছিটে দেওয়া। বেশ কিছুক্ষণ হাঁটার পর সামনে একটা বাজার চোখে পড়ল তাদের। দোকান খোলায় শাটারের শব্দ কানে আসছে। কেউ কেউ এখন এসে দোকান খুলছে মাত্র, আর বাকিগুলো এখনো বন্ধ। বাজারে ঢুকে একটা দোকানের সামনে এসে দাঁড়ালো দুজন। ফারার দিকে চেয়ে আবরার বলল, কিছু খাবে? ফারাদ চুপচাপ দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো। যদিও আবরার বুঝতে পারছে ফারা ঠিকই ক্ষুধা লেগেছে, কারণ গতকাল রাতেও কিছু খায়নি। হয়তো এখন টাকা নেই দেখে কিছু বলছে না। আবরার একটু সামনে গিয়ে একটা মুদি দোকানদারকে জিজ্ঞাসা করলো, ভাই, সামনে এই বিকাশ দোকানটা কখন খুলবে বলতে পারেন? লোকটা বলল, লাগবে হয়তো কিছু সময়, সে একটু দেরি করে আসে। আচ্ছা, ধন্যবাদ। প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করার পর ওই দোকানটা খুলল। ফারাকে নিয়ে ওই দোকানের সামনে এগিয়ে গেল। ভাই,
একটা কল করা যাবে? খুব জরুরি। লোকটা একটু উপর নিচে চেয়ে বলল, প্রতি মিনিট 5 টাকা। আচ্ছা, 10 টাকা করে দিব, দেন। বাসায় ফোন করে কোনো বিপদের কথা বললে ঝামেলা বাড়াতে চায় না আবরার, তাই ফারাকে বলল। ফারদিনের নাম্বারটা জানো? ফারা মাথায় নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে বলল, প্লিজ বাসায় কিছু বলবেন না, আমাকে বাড়িতে ঢুকতে দিবেন না তাহলে। আবরার একটু বিরক্তি নিয়ে বলল, ঝামেলা বাড়ানোর ইচ্ছা আমারও নেই, অন্য দরকারে নাম্বার চেয়েছি। এরপর নাম্বারটা না নিয়ে কয়েকবার কল দিলেই অবশ্য রিসিভ করলো ফারদিন। উপোস থেকে বিরক্ত গলায় ফেঁসে উঠল। আরে ভাই, দেখছেন না যে ফোন রিসিভ করছি না, তাও কেন বারবার ফোন দিয়ে বিরক্ত করছেন? 2 বারের ওপরে কেউ ফোন রিসিভ না করলে জানেন না যে সে হয়তো বিজি আছে, নয়তো ফোন তার কাছে নেই। আবরার বলল, আরে শোনো, আমি আবরার, বিপদে পড়েছি খুব। ফারদিন হুট করে শোয়া থেকে লাফ দিয়ে উঠে বলল, আবরার, কি বিপদ? কি হয়েছে তোর? ভাই, এখানে একা একটু বের হয়েছিলাম, তখনই ছিনতাইকারীর কবলে পড়ে সব হারালাম। 2টো হাত আর পা ছাড়া এখন কিছুই নেই। দ্রুত এই নাম্বারে কিছু টাকা পাঠাতো, আমি ঢাকায় এসেই ব্যাক করে দেব। হাই হাই, কি বলিস? তোর কোনো ক্ষতি হয়নি তো? ফারহা, আইরিন এরা ঠিক আছে তো? গতকাল রাত থেকে ফারহা আর তোর ফোন বন্ধ। ফারহারও ফোন টাকা সব নিয়ে গেছে, এখন আমার পাশেই আছে সে। কিভাবে হলো এসব? আর বাকিরা কোথায় ছিল? ভাই, তোকে পরে সব বলবো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি পাঠাচ্ছি টাকা। তোরা সেভ আছিস তো? আবরার এরপর আইরিনকে ফোন দিয়ে এখন কোথায় আছে জেনে নিল। আইরিন অনেক উত্তেজিত হলেও আবরার ঠান্ডা মাথায় বলল, স্যারকে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে বলবি, আর বলবি যে ভাইয়া একটা ছোট্ট ঝামেলায় পড়েছে। কিছুক্ষণ বসে থাকার পর আবরার দোকানদারটাকে বলল, ভাই, টাকা এসেছে, ধন্যবাদ। বলেই ফারাকে নিয়ে হাঁটা ধরলো আবরার। দেখে ভালো কোনো রেস্টুরেন্টও নেই, যে কটা আছে সেগুলো এখনো বন্ধ। রাস্তার পাশে কিছু চায়ের দোকানে চোখ পড়ল। ফারাকের সাথে নিয়ে ওখানে গিয়ে বলল, ভাই, কি পাওয়া যাবে এখানে? লোকটা বলল, পরোটা, ডিম আর চা। আর ভালো কিছু নেই? না ভাই, এখনো এগুলো ছাড়া কিছু তৈরি হয়নি এখনো। আচ্ছা, তাহলে এগুলোই দিন, একটু তাড়াতাড়ি করুন, আমাদের তাড়া আছে। সবশেষে একটা সিএনজি নিয়ে বাকিদের কাছে পৌঁছাতে প্রায় ঘন্টাখানিক লেগে গেল। তখন প্রায় 9টা। ভোরের 6টায় সকালে রওনা দেওয়ার কথা ছিল। সবার কাছে যেতে সবাই তাদের ঘিরে ধরল। মুখে আঘাতের দাগগুলো দেখে বাকি স্যারেরা ব্যস্ত হয় বিষয়টা জানতে। আমরা ছিনতাইকারীর বিষয়টা বুঝিয়ে বললে সবাই অবাক হয়ে মুখে হাত দেয়। প্রিন্সিপাল স্যার বলল, সকালে তোমাদের ফোন না পেলে তো এতক্ষণে পুলিশে ইনফর্ম করতাম। যাই হোক, তোমরা ভালো আছো, এটাই অনেক। বিষয়টা নিয়ে এই মুহূর্তে আর কথা বাড়ালো না কেউ। রওনা দিতে দেরি করায় কক্সবাজার পৌঁছতে প্রায় দুপুর হয়ে গেল। সবাই রেডি হয়ে চলে গেল সমুদ্রের তীরে। একপাশে চুপচাপ বসে আছে ফারা। আইরিন এসে বলল, এখনো মন খারাপ করে আছিস? দেখ, যা গেল মালের উপর দিয়ে গেছে, জানের উপর দিয়ে যায়নি, এর জন্য আলহামদুলিল্লাহ বল। আর এখন এসব চিন্তা বাদ দি, চল বাকিদের সাথে এনজয় করি। ভালো লাগছে না, তুই যা, আমি একটু পরে আসব। যদিও ফারার ইচ্ছে শক্তি সব ফুরিয়ে গেছে, তবুও আইরিনকে পাঠাতে কথাটা বলল সে। এরপর আবারও বিষণ্ণ মনে বসে আছে চুপচাপ। ভাবতে লাগলো সব কি করে সামলাবে সে, আর হুট করে হয়ে যাওয়া এই সম্পর্কটার শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে। একটু পর 2টা ডাব হাতে ফারার পাশে এসে দাঁড়ালো আবরার। ফারার প্রতি একটু রাগ আছে, এটাই স্বাভাবিক। তবু মেয়েটাও ডিপ্রেশনে আছে প্রচুর। নিজেদের মাঝে আগে বিষয়টা সমাধান না হলে ঝামেলাটা আরও বড় হয়ে যাবে। হুট করে ফারা কেঁদে দিয়ে বলল, কেন হলো এমনটা? আমি তো এমন কিছু চাইনি। আমার ফ্যামিলি আমায় নিয়ে কতটা গর্বিত ছিল, কত বিশ্বাস করতো আমাকে, আর শেষে আমি কি না। পাশ থেকে আবরার বলল, এটা মাত্রই একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর প্রত্যেক সমস্যারই একটা সমাধান আছে। আর আমাদের দুজনেই কোনো ঝামেলা হোক অথবা আমাদের ফ্যামিলির কোনো দুর্নাম হোক, আর বিশেষ করে ফারদিনের সাথে আমার সম্পর্কটা নষ্ট হোক, তা আমি চাই না।
বিষয়টা আমাদের মাঝেই সমাধান করাটা ঠিক হবে। ফারা আবরারের দিকে চেয়ে বলল, কিভাবে? আবরার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বিষয়টা জানাজানি না করে আমরা নিজেরাই আলাদা হয়ে গেলে তো আর কোনো ঝামেলাই তৈরি হবে না, তাই না? এই কথায় যেন আবরারের গলাটা খুব ভারী শোনালো। ফারা এক দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। বারবার বলতে ইচ্ছা হচ্ছে তার, যে আমরা আলাদা হব না। আমি তো আপনাকেই চাইতাম, হয়তো ভাগ্যটা অন্যভাবে করে দিয়েছে। প্রয়োজনে ফ্রেন্ডলি আমার পাশে থাকবেন, তবুও আলাদা হবেন না প্লিজ। ভালোবাসা হারানোর কষ্টের ঢেউটা অনেক আগেই আমাকে ভিজিয়ে দিয়ে গিয়েছিল। আমি চাই না আবার সেই কষ্ট আমাকে এসে ছুঁয়ে দিয়ে যাক। প্রয়োজনে ছায়া হয়ে পাশে থাকবেন, প্রয়োজনে ছায়া হয়ে পাশে থাকবেন আমার, তবুও ছেড়ে যাবেন না প্লিজ। কিন্তু চাইলেই কথাগুলো বলতে পারছে না ফারা। বারবার গলার মাঝে দলা পাকিয়ে কি যেন আটকে যাচ্ছে। ফ্যামিলির কথা ভেবে হলেও আবরারের কথা ছোট্ট করে একটা জবাব দিল, আচ্ছা তুমি কি চাও? সমুদ্রের দিকে চেয়ে প্রশ্ন করলো আবরার। এরপর ডাবের পানি খেতে লাগলো। হয়তো উত্তরের অপেক্ষায় আছে। বাতাসে কানের পাশে উঠতে থাকা অবাধ্য চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে ফারা শান্তভাবে বলল, আপনি যেটা চাইবেন। আর কিছু না বলে চুপচাপ উঠে হাঁটা ধরলো আবরার। ফারা বসে থাকা অবস্থায় চেয়ে রইল আবরারের চলে যাওয়ার দিকে। চুলগুলো আবারও উড়ে মুখের উপর এসে পড়ছে। ভাগ্যটা এত নিষ্ঠুর কেন? কেন ভাবে এসব এলোমেলো করে দিল? এমন করে তো কিছুই চায়নি। যদি এটা একটা দুঃস্বপ্ন হতো? ভাবতে ভাবতে আইরিন এসে হাত ধরে টেনে তোলে তাকে। সবাই ওইদিকে আনন্দ করছে আর ফারা আলাদা বসে আছে। এটা হয়তো ভালো দেখাচ্ছিল না মোটে। আইরিন মুচকে হেসে বলল, ব্যাপার কি? আমার কাছে কি কিছু লুকাচ্ছিস তোরা? ফারা হাঁটতে হাঁটতে বলল, কোন ব্যাপারে? এখন কিছুই বুঝতে পারছো না তাই না? ঘুরে আসার পর ছিনতাই হওয়া, তাও আবার দুজন একই সাথে কোথাও হারিয়ে যাওয়া, আবার এতক্ষণ ডাব হাতে দুজন সমুদ্র পাড়ে বসে আড্ডা দেওয়া। আসলে ভাইয়া তো এত কাহিনী করার মানুষ না, তাই ব্যাপারটা একটু সন্দেহ হচ্ছে আমার। এমন নয় তো যে তোরা ডুবে ডুবে জল খাচ্ছিস আর আমরা উপর দিয়ে নৌকা চালিয়ে চলে গেলাম? কিছু খেয়ালই করলি নি? ফারা কিছু না বলে কিছুক্ষণ চুপ থেকে বিরক্ত নিয়ে বলল, তোর মাথায় কি ওইসব চিন্তা ছাড়া আর কিছুই আসে না? আমার মাথায় সবসময় সিক্রেট ও গভীর চিন্তাভাবনাগুলোই আসে। সো আই এম প্রাউড অফ মাই মাথা। মাথা না হেড হবে। তুই আসলেই বোকা, ফানির মাঝে সিরিয়াস হয়ে যাস। আচ্ছা চল সবার সাথে মিশে যাই, দেখবি বিষণ্ণ মন মুহূর্তেই ভালো হয়ে যাবে। কেউ সমুদ্রের বালির চরে ফুটবল খেলছে, আবার বিশাল একদিন পানিতে লাফালাফি করছে, আর কেউ ছবি তুলতে ব্যস্ত। আর কয়েকজন গোল করে বসেছে মাঝখানে। রাজীব গিটার হাতে গানের সুর ধরল। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জিরায় সুখের পাখি ডাকে। ফারা একটা বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলল, কচুর সুখের পক্ষী, গতকাল থেকে শুধু দুঃখের পঙ্খিরাই মহাকাশ জুড়ে রাজত্ব করে বেড়াচ্ছে। হয়তো ছোট রাজ্যটা ভালোভাবেই দখল করেছে তারা। এবার আবার নামক পারজিত রাজাটা পালিয়ে যা গেলেই হয়। রাজা জয় করে সুখ নিয়ে ফিরে এলে কি খুব ক্ষতি হবে? 2 দিনের ট্যুর শেষ হলে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সবাই। শেষ রাতে তাই সবাই হইচই উল্লাসে করায় ঘুম হয়নি বাসে। সকালে ঢাকা এসে নামলে ব্যাগ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় সবাই। বাড়িতে এসে কলিম্বর চেপে কাঁধে ব্যাগ নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে ফারা। এরপর ফারদিন ঘুম কাতর চোখে এসে দরজা খুলে দেয়। ফারাকে দেখে হাত ধরে এক পাশে নিয়ে গিয়ে বলল, সাবধানে রুমে গিয়ে দরজা লাগিয়ে বসে থাক, আমি তোর জন্য নাস্তা নিয়ে আসছি। মা খুব রেগে আছে তোর ওপর। ওদের অনেক কষ্টে রাজি করিয়ে তোকে সবার সাথে পাঠালাম, আর তুই গিয়ে ওখানে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেললি। আজ সামনে ফেলে কি করবে আল্লাহই জানে। তুই রুমে গিয়ে বসে থাক, নাস্তা করে চুপচাপ ঘুমাবি, দরজা খুলবি না। বিষয়টা সামলে নিব আমি, আজ কোথাও যাব না। ফারাদ চোখ বড় বড় করে বলল, এতটা রেগে আছে?
তো রাখবে না? তোর যদি কিছু হয়ে যেত? এটা নিয়ে কত টেনশনে ছিল তারা। এখন ওদের সামনে পড়লে গানের মধ্যে কয়েকটা পড়বে। তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ রুমে গেল ফারা। কিন্তু আজ সারা দিন এমন কোনো বিষয় চোখে পড়েনি ফারার। উকি দিয়ে রুম থেকে বের হয়ে দেখে সবই স্বাভাবিক। মা তাকে দেখে খুব স্বাভাবিক আচরণ করছে, দেখে মনে হচ্ছে না যে তারা রেগে আছে। ফারাও সব স্বাভাবিকভাবে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে চুপচাপ রুমে গিয়ে বসে রইল। গত দুদিন ধরে ঘটে যাওয়া কাহিনীটা বারবার চোখের সামনে ভেসে আসছে। যতই ভাবছে ততই বুকের ভেতরটাই ঠুকঠুক শব্দ বেড়ে চলেছে। সে এখন ম্যারিড, নিজেকেই বিশ্বাস করতে পারছে না আজ। মনে হচ্ছে দুঃস্বপ্ন ঘটে যাওয়া একটা কাহিনী এটা, যা ঘুম ফোরালেই হারিয়ে যাবে। সন্ধ্যার পর মা একটা রুমে এলো, হাতে একটা গোলাপি রঙের শাড়ি। বলল দ্রুত এটা পরে নিতে। ফারা একটু অবাক হয়ে প্রশ্ন করলো, এই অসময়ে শাড়ি পরবো কেন মা? তার মা কড়াভাবে বলল, পড়তে বলেছি পড়বি, আর বেশি সাজবি না, কারণ ছেলেপক্ষ বলেছে মেকআপই ন্যাচারাল সাজে তোকে দেখবে। ফারা এবার উঠে দাঁড়িয়ে বলল, ছেলেপক্ষ মানে? ছেলেপক্ষ মানে কি তাও এখন তোকে বুঝিয়ে বলতে হবে? কয়দিন আগে সম্বন্ধ এসেছিল যে, ওই ছেলের বাবা মা তোকে দেখতে আসবে। ফারার বুকের ভিতর ধুপ ধুপ শব্দটা বেড়ে চলেছে। কাঁপা কাঁপা গলায় মাকে বলল, কিন্তু মা, আমি এসবের জন্য মোটেও প্রস্তুত না। আর তুমি এমন করছো কেন? ওই দিন না বললা আমি যেমনটা চাই তেমনই হবে? হ্যাঁ বলেছি, আর এখনো বলছি, তুই যখন চাইবি তখনই বিয়ে হবে। কিন্তু আজ তো আসবে তারা শুধু তোকে দেখতে। তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হয়ে নে, ওরা এক্ষুনি চলে আসবে, আর তোকে দেখেই চলে যাবে, বেশিক্ষণ থাকবে না। বলে শাড়িটা রুমে রেখে দিয়ে বেরিয়ে গেল মা। ফারা অবাক চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। ট্যুর থেকে আসার পর সারাদিন তাহলে এই কারণেই কিছু বলেনি? সে আদেও বুঝে উঠতে পারছে না তার সাথে কি ঘটতে চলেছে। একটা মেয়ের স্বামী থাকা অবস্থায় আর একটা বিয়ে নিয়ে উঠে পড়ে লাগলো সবাই, অথচ চুপ থেকে যাওয়া ছাড়া কিছুই করতে পারছে না সে। এই নিয়ে কিছু বলতে পারতো যদি আবরার ঠিক থাকতো, কিন্তু সে নিজেই তো ফারাকে চায় না, তাই বলেই বা কি লাভ? আগে আবরারের বিষয়টা ক্লিয়ার করতে হবে। দুদিন পার হয়ে গেল। কলিং বেল বাজতেই দরজা খুলে দিল ফারার মা। দেখে বাইরে ফারদিনের সাথে আবরার দাঁড়িয়ে আছে। ফারদিন ভিতরে এসে একটু হেসে দিয়ে বলল, আবরারকে দেখলাম আজ নিজে থেকে আমাদের এলাকায় এসে ঘুরঘুর করছে। দেখা করার জন্য সবসময় আমাকেই তার এলাকায় যেতে হয়। ওকে ডেকেও এখানে আনা যায় না তেমন। আজ দেখছি নিজে থেকে এসেছে, তাই আর ছাড়াছাড়ি নেই, সোজা বাসায় নিয়ে এলাম। খুব ভালো করেছিস। আসো বাবা, ভেতরে আসো। আবরার একটু হেসে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলো। মা তাদের দুজনকে সোফায় বসে ফারার রুমে গিয়ে বলল, তোর স্যার এসেছে। ছেলেটা তেমন আসেও নাই বাড়িতে, তাড়াতাড়ি নাস্তা বানাতে হেল্প করা আমায়। ফারা বসা থেকে বলল, কোন স্যার? ফারদিনের বন্ধু আবরার। মুহূর্তেই বসা থেকে লাফ দিয়ে উঠে বসলো ফারা। আমতা আমতা করে বলতে লাগলো, উনি কেন এসেছে মা? কিছু বলেছে তোমাকে? ফারার চোখে মুখে ভয় স্পষ্ট। তার মা প্রতি উত্তরে বলল, বন্ধুর বাসায় বন্ধু আসতে পারে না? আবরার নাকি এই দিকটায় এসেছিল, তাই ফারদিন বাসায় নিয়ে এলো। কিন্তু হুট করেই তোকে এমন নার্ভাস দেখাচ্ছে কেন? ফারা নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করে হেসে বলল, কই না তো, উনি তো আমাদের বাসায় আসে না, তাই আর কি। আচ্ছা, এখন কিচেনে আয়। আবরারের সাথে কথা বলছিল ফারদিনের মা। হঠাৎ বাসায় এলে যেমনটা কথা হয় তেমনটাই স্বাভাবিক। তবু ফারার মনে ভয়টা দূর হচ্ছে না। নাস্তা তৈরি করতে করতে অন্য চিন্তায় ডুবে আছে সে। নাস্তা তৈরির শেষ তা নামাতেই বেখালিভাবে হাতে তেলের একটু ছিটকা পড়তে আ করে শব্দ করে উঠে সে। মা এখান থেকে বলল, কিরে ফারুক, কি হয়েছে? না মানে কিছু হয়নি। ফারদিন মায়ের দিকে চেয়ে বলল, কয়দিন পর সে অন্য বাড়ির বউ হয়ে চলে যাবে, আর তুমি তাকে এত খাটাচ্ছ মা? আরে তাই তো ভালো করে কাজকর্ম শেখাচ্ছি, যাতে অন্যের বাড়িতে গিয়ে কথা শুনতে না হয়। আবরার একটু অবাক হয়ে বলল, কয়দিন পর অন্যের বাড়ি মানে? ফারহার বিয়ের কথা বলছেন আন্টি? সে একটু হেসে বলল, হ্যাঁ বাবা, মোটামুটি সব ঠিকঠাক আছে। পরীক্ষার পর কথাবার্তা আগাবে আর কি। গত পরশু দেখতে এসে ওরা পছন্দ করে আংটি পরিয়ে দিয়ে গেছে।
তখনই নাস্তা নিয়ে ওদের সামনে এসে তা রাখলো ফারা। আবরার নিশ্চুপ হয়ে ফারার বাম হাতের দিকে তাকালো সে। এরপর ফারার মুখের দিকে তাকাতেই ফারা হাতটা লুকিয়ে মাথা নিচু করে চুপচাপ চলে গেল সেখান থেকে। পাশ থেকে আন্টি বলল, নাও বাবা, শুরু করো। আবরার ভদ্রতার খাতিরে দুই একটা মুখে নিয়ে কিছুক্ষণ চুপ হয়ে বসে রইল। এরপর ফারদিনকে ফিসফিস করে বলল, প্রচুর মাথা ব্যথা করছে দোস্ত, আর কিছুক্ষণ এখানে থাকলে মনে হয় আমি এখানেই মাথা ঘুরে পড়ে যাব। ফারদিন তাকে বলল, হুট করে আবার মাথা ব্যথা শুরু হলো কেন? আর খুব বেশি মাথা ব্যথা করছে? আমার এখনই বাসায় যেতে হবে। পাগল নাকি তুই যে তোকে এই অবস্থায় যেতে দিব? প্রয়োজনে আজ এখানেই থাকবি তুই। পাশ থেকে মাও বলল, ফারদিন ঠিকই বলেছে বাবা, আজ এখানেই থেকে যাও তুমি। মন খারাপ করবেন না আন্টি, বাসায় টেনশন করবে খুব। ওদেরকে বলে আসিনি, আরেকদিন আসলে তখন থাকবো। মাথা ব্যথার কারণটা নিয়ে আর জোর করেনি কেউ। বিদায় নিয়ে ঘর থেকে বের হয়ে যায় সে। একটা গাড়ি ডেকে ফারদিনকে বলল, আচ্ছা তুই বাসায় চলে যা, আমি একাই যেতে পারবো, প্রবলেম হবে না। তোকে বাসা অবধি এগিয়ে দিয়ে আসি? না দোস্ত, থ্যাঙ্কস, যেতে পারবো আমি। আঙ্কেল টান দেন। প্রায় বাসার কাছাকাছি আসার পর রাস্তায় নেমে গেল আবরার। দোকান থেকে একটা ঠান্ডা স্প্রিট নিয়ে বড় ব্রিজটার পাশে গিয়ে দাঁড়ায় একা। স্প্রিট বের করছে আর ফোনটা বের করলো সে। ওই দিন চট্টগ্রাম থেকে ফিরে আসার পর পরিচিত এক উকিলের নাম্বার নিয়েছিল সে। যতবারই তাদের এই বিচ্ছেদের ব্যাপারের কথা বলার জন্য ফোন দিতে যাবে ততবারই দেয়নি। অজানা এক কারণে ফোনের দিকে তাকিয়ে থেকে আবার রেখে দিত ফোনটা। কিন্তু আজ আর পারছে না। ফারার বিয়ে ঠিক হয়ে আছে অলরেডি। নিজেকে সামনে নিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ওই নাম্বারে কল দেয় আবরার। আসসালামু আলাইকুম আঙ্কেল। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আঙ্কেল আমি আবরার। ও আচ্ছা, নাম্বার চেঞ্জ করেছো নাকি? জি আঙ্কেল, আগের ফোনটা চুরি হয়ে গেছে। আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে চাইছিলাম, আপনার কি সময় হবে? হ্যাঁ, আমার অফিসে চলে আসো। আচ্ছা, আর আঙ্কেল বিষয়টা খুব সিক্রেট, তাই কেউ যেন না থাকে, তাই সময় চাইলাম। আমি চাই না এইসব বিষয় আমি আর আপনি ছাড়া কেউ জানুক। আমি এসেই আপনাকে সব বলছি। আচ্ছা আসো, তারপর শুনবো। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। বিয়ের কি রেজিস্ট্রি হয়েছিল? পুরোপুরি কাহিনী শুনে চেয়ারে লম্বালম্বি ভাবে বসে কথাটা বলল উকিল। আবার মাথাটা হালকা দুই দিকে নাড়িয়ে বলল, আগে না, ধর্মীয়ভাবে হয়েছিল। মানে কোনো ডকুমেন্টস নেই তাই তো? জি, আর থাকলেও তা ওখানকার ওদের কাছে। তাহলে তো ঝামেলা। তোমরা আগে রেজিস্ট্রি করে ফেলো খুব দ্রুত। এরপর রেজিস্ট্রি 6 মাস পর তোমাদের যদি মনে হয় তোমরা একসাথে থাকতে চাও না, তখন ডিভোর্স করে নিও। মানে আরো 6 মাস অপেক্ষা করতে হবে? হ্যাঁ। কিন্তু আঙ্কেল, ওর ফ্যামিলিতে তো ওর বিয়ের কথাবার্তা বলছে। যদি কোনোভাবে 6 মাসের আগে বিয়েটা ঠিক হয়ে যায়, তাহলে স্বামী থাকা অবস্থায় একটা মেয়ে দ্বিতীয় বিয়ে কিভাবে করবে? আচ্ছা সত্য করে বলো তো, তুমি কি চাও? আবার কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, আমি চাইলেই কি সব হবে আঙ্কেল? আচ্ছা একবার ভাবুন তো, একজন শিক্ষক আর একজন ছাত্রী লুকিয়ে বিয়ে করে ফেলেছে, তাও আবার এমনভাবে, বিষয়টা মানুষ কোন চোখে নেবে? আর অন্যান্য স্টুডেন্টদের সামনেই বা দাঁড়াবো কি করে? আর তাছাড়া সে আমার বন্ধুর বোন। বন্ধুর বোন মানে তো নিজেরও বোন, তাই নয় কি? বন্ধুর সামনেই বা কোন চোখে দাঁড়াবো? দেখো আবরার, আমি বুঝতে পারছি বিষয়টা, তবে বিয়ে জিনিসটা মানুষের লাইফে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যা মানুষের জীবনের গতিশীলতা একটু হলেও পাল্টে ফেলে। ধরো তোমাদের ডিভোর্স হয়ে গেল, তারপর কি তোমরা দুজন খুব সুখে থাকতে পারবে? আর লোকে কি বলছে তা ভেবে তুমি কেন নিজের জীবনের সিদ্ধান্তটা নিবে? যারা তোমাদের নিয়ে কথা বলবে তারা কি তোমার বাকি জীবন চলার জন্য 2 পয়সা দিয়ে সাহায্য করবে, নাকি বাকি জীবনটা তোমার পাশে থাকবে? তাই লোকে কি বলবে তা না ভেবে এটা ভাবো যে তোমার মন কি চাই, কারণ দিন শেষে আশেপাশের মানুষগুলো খোঁজ নিতে আসবে না তুমি ভালো আছো কি নেই। আবার কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, আচ্ছা আঙ্কেল, আমি উঠি। আবার দেখা হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো মাথা ঠান্ডা রেখে ভেবেচিন্তে নেবে। অনেকদিন পর আবার আইরিন শ্বশুর শাশুড়ি তাদের বাড়িতে পা রাখলো।
গতকাল তার শাশুড়ি ফোন দিয়ে বলল এই বাড়িতে আসবে তারা, তাই পরের দিনই চলে আসে। ছেলে বিয়ে করিয়েছে কিন্তু পুত্রবধূ পড়ে আছে বাবার বাড়ি। তাদের একটু অমত থাকলেও আইরিনের ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছিল তারা। বিয়ের আগে তা মাহিনের বাবা বলেছিল তার ছেলের বউ চায় না, চাই শুধু একটা মেয়ে, যেখানে নিজের মেয়ে আর পুত্রবধূর মাঝে কোনো পার্থক্য থাকবে না। মাহিন যখন মায়ের সাথে ফোনে কথা বলছিল তখন আইরিন পাশেই ছিল। মাহিন চলে যাওয়ার পর তেমন একটা কথা বলেনি তার সাথে। মাহিনের সাথে কথা বলার মুহূর্তে আইরিনও তাদের নানান বিষয়ে প্রশংসা করতে ব্যস্ত। সে আইরিন কিছুটা লজ্জার ভঙ্গিতে বসেছিল এক পাশে। ইচ্ছা হচ্ছিল শাশুড়ি মাকে বলে ফোনটা নিয়ে অন্য রুমে চলে গিয়ে লুকিয়ে কথা বলতে দুজনে। হয়তো তার ধারণা মাহিন তাকে প্রথম পছন্দ না করলেও আস্তে আস্তে মানিয়ে নিতে শিখবে, কারণ হুট করে তার ভালোবাসা হয় না। ফোনালাপে অল্প অল্প করে শুরু হবে সব কিছু। বিয়ের পরও ফোনালাপে প্রেম শুরু হয়, বিষয়টা খুব ইন্টারেস্টিং। এতদিন নিজে অনেকবার মাহিনকে ফোন দিয়েছিল, কিন্তু সামান্য একটু হলেও হ্যালো করে ব্যস্ততা দেখিয়ে রেখে দিত সে। আইরিন নিজেকে সান্ত্বনা দেয়, অফিসে থেকে বাইরে দেশে গেলে ব্যস্ততা তো একটু থাকতেই পারে, কিন্তু আজ মায়ের সাথে অনেকক্ষণ কথা বলছে মানে আজ হয়তো ফ্রি আছে সে। আইরিনের এমন পাশে বসে থাকার কারণটা হয়তো কিছুটা বুঝতে পারে তার শাশুড়ি, তাই মাহিনকে বলে, নে আরিয়ানের সাথে কথা বল, অনেকক্ষণ ধরে দেখছি তোর সাথে কথা বলার জন্য পাশে বসে আছে। শাশুড়ির ডিরেক্ট এমন কথা একটু লজ্জা পায় আইরিন, কিন্তু মুহূর্তেই সব লজ্জা বিষণ্ণতায় মিলিয়ে যায় যখন মাহিন ব্যস্ততা দেখিয়ে বলে, ওর সাথে পরে কথা বলবো মা, এখন ডিউটিতে যেতে হবে, ডিউটির সাথে কথা বলবো ওর সাথে। ব্যস্ততা তো থাকবেই, আর কথা বলবে না কেন? ফোন দিলে তো সবার সাথেই কথা বলে ফোন রাখে, কেন আজ কথা হয়নি? তাই তো ডিউটি শেষে কথা বলবে বলেছে, মন খারাপ করার কিছুই নেই। জোরপূর্বক একটা হাসি দিয়ে সেখান থেকে উঠে হাঁটা ধরলো আইরিন। সে মাহিনকে যত মানিয়ে নিতে চায় ততই দূরে দূরে থাকে সে। সকাল হতেই মায়ের ডাকাডাকিতে ঘুম ভাঙে ফারার। তাও কি ডাক, মনে হচ্ছে হিংস্র বাঘিনী হুঙ্কার ছাড়ছে। ট্যুর থেকে ফিরে আসা 4-5 দিন হয়ে গেল। ফারা কলেজের ও কোচিংয়ের কিনারায় যায়নি এই কয়েকদিন। তার মা জানতে চাইলে বলে ভালো লাগছে না, তাই আজ সকাল সকাল ডেকে বলে, কলেজে না গেলে আর যাওয়ারও দরকার নেই, পড়ালেখা করারও দরকার নেই, বিয়ে করে সংসার শুরু করার ব্যবস্থা করবে। প্রাইভেট কলেজ, রেগুলার ক্লাস করতে হয়। এদিকে মায়ের এমন ঘ্যান ঘ্যান সব মিলিয়ে উঠে খেয়ে দিয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। কলেজে যাওয়ার জন্য বের হলে রাস্তার গাড়ির জন্য দাঁড়িয়েছিল ফারা। তখনই একটা গাড়ি এসে দাঁড়ায় ওখানে। প্রথমে বিষয়টা এত গুরুত্ব না দিল সাদাবকে দেখে অবাক হয় সে। সাদাব তার কাছে এসে বলল, গাড়িতে ওঠো, কথা আছে তোমার সাথে। ফারা কিছুটা পিছিয়ে গিয়ে বলে, কেন এসেছেন আপনি? আর গাড়িতে উঠবো মানে কি? আপনি আমার কি যে আপনার গাড়িতে আমার উঠতেই হবে? এখন কেউ না হলেও এক সময় তো ছিলাম, তাই না? ওটা অতীত, আর আপনি ভুলে গেলেও আমি ভুলে যাইনি অতীতে আপনি কি করেছিলেন আমার সাথে। সাদাব একটা শ্বাস নিয়ে চারপাশে চোখ বুলিয়ে বলল, দেখো ফারহা, সব কিছুর জন্য আই এম রিয়েলি সরি। আমি আসলে এমনটা করা উচিত হয়নি আমার। আমি সরি বলতে বলেছি আপনাকে? আর কোন মুখে সরি বলছেন আপনি? ওই দিন আইরিনের বিয়েতে যে মেয়েটার পাশে ছিলেন, ওটা কোথায় এখন? ছেড়ে দিয়েছেন তাকে, তাই না? আপনার থেকে এর চেয়ে বেশি কী বা আশা করা যায়? আমি তোমাকে সব বলবো, কিন্তু এখানে রাস্তায় না, চলো কোথাও গিয়ে বসি আমরা। জি না, পরপুরুষের সাথে এখানে দাঁড়িয়ে কথা বলার ইচ্ছে নেই। এখন পরপুরুষ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, কারণ আই এম। এতটুকু বলেই থমকে গেল ফারা। সাদাব একটু ভ্রু কুঁচকে বলল, কিছু বলছিলে? না কিছু না, আমার দেরি হয়ে যাচ্ছে। ফারা কথা ঘুরিয়ে পাশ দিয়ে যাওয়ায় একটা রিক্সা ডেকে উঠে কলেজের উদ্দেশ্যে ছুটল। ক্লাস শেষে কলেজ থেকে ফেরার সময় হঠাৎ ভাইয়ার সাথে দেখা হয় ফারার। একটা চাকরির ইন্টারভিউ দিয়ে ফিরছিল ফারদিন, হাতে এটা ফাইল, কিছু কাগজপত্র। ফারাকে বলল, ক্লাস শেষ? এখন কোচিংয়ে যাব। তখনই আইরিন পাশে এসে ফারাকে বলল, চল এখন, দেরি হলে আবার ভাইয়ার বকা খেতে হবে। হঠাৎ আইরিনকে দেখে হাসি মুখটা মলিন হয়ে যায় ফারদিনের। আর এদিকে ফারদিনকে দেখে আইরিন হাসি মুখে বলল, কেমন আছেন ভাইয়া? ফারদিন একটু মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি ভালো। কাগজপত্র নিয়ে কোথায় গিয়েছিলেন? ফারদিন খুব স্বাভাবিকভাবেই বলল,
ইন্টারভিউ ছিল একটা। এখন আমাদের বাসায় যান না কেন? আগে তো প্রায় ভাইয়ার সাথে যেতেন, সবাই মিলে গল্প করতাম। ফরাজ স্তব্ধ হয়ে তাকিয়ে দুজনকে দেখছে। ভাইয়াকে বাইরে থেকে যতটা স্বাভাবিক দেখাচ্ছে, ভিতর ভিতর মোটেও এতটা স্বাভাবিক নয় সে। রাতভর কেঁদেছিল নিজের ভালোবাসা হারিয়ে, আর আজ কত স্বাভাবিক সাজার চেষ্টায় আছে সে। হয়তো এখনো একজনের মন পুড়ছে খুব, আর অন্যজন কিছুই জানে না। ফারদিন আজ আয়রনের সামনে এমন স্বাভাবিক আচরণ করছে দেখে মনে হচ্ছে তার মনের কষ্টের পরিমাণটা বালির কণার চেয়ে ক্ষুদ্র। ওদের দুজনের কথার মাঝে ফারা বলল, ভাইয়া তুমি না ইন্টারভিউ দিয়ে আসলে, নিশ্চয়ই শরীর ক্লান্ত তাই না? বাসায় গিয়ে রেস্ট নাও, আমি কোচিং শেষ করে চলে আসবো। ফারদিন আর কিছু না বলে চুপচাপ হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আইরিন, ফাহার সাথী সবাই রওনা দিবে আবরার স্যারের কোচিং সেন্টারে। আইসিটি ক্লাস নেই আবরার। দুটি ব্যাচ, একটা ফার্স্ট ইয়ার আর একটা সেকেন্ড ইয়ার। 2টা থেকে সেকেন্ড ইয়ারের ব্যাচের ক্লাস শুরু হয়, আর 3টা থেকে ফার্স্ট ইয়ারের। তারা দ্রুত কোচিং সেন্টারে গিয়ে তাদের 3 জনের একটা নির্দিষ্ট টেবিল আছে, ওখানে বসে পড়ল। ক্লাস শুরু হতে 5 মিনিট বাকি। আজ 5 দিন পর কোচিংয়ে এসে সবচেয়ে অবাক হয় ক্লাসে ফার্স্ট ইয়ারের ছেলে দেখে, তা আবার সেই জুনিয়র আবরার। হয়তো নতুন ভর্তি হয়েছে সেকেন্ড ইয়ারের ব্যাচে। বেঞ্চে বসে সেই জুনিয়র আবরারের দিকে তাকিয়ে আছে ফারা। এই ছেলের মতলবটা কি? এখানে তো ফার্স্ট ইয়ারের ছেলে থাকার কথা না, কারণ প্রতি ইয়ারের সিলেবাস অনুযায়ী ক্লাস হয়। ফারাকে দেখেই ছেলেটা আঙুলের ইশারা হাই জানায়। চোখ বড় বড় করে তাকায় ফারা। এই ছেলে কি এবার এখানেও মানিজ্জত খাবে নাকি? এখানে তো অন্য কলেজের স্টুডেন্টও আছে। ছেলেটা হাতের ইশারায় বোঝালো, আমি আসছি, ওয়েট। আর এক মুহূর্ত দেরি না করে ফারার কাছে এসে পাশের একটা বেঞ্চিতে বসে পড়ে সে। ফারা একটু ভ্রু কুচকে বলে, এই ছেলে, তুমি সেকেন্ড ইয়ারের ব্যাচে কি করছো? ছেলেটা একটু ভাব নিয়ে বলে, সে অনেক কাহিনী স্যার, কত রিকোয়েস্ট করে বুঝালাম যে সেকেন্ড ইয়ারে ক্লাস করলে সামনের পড়াগুলো সম্পর্কেও ভালো আইডিয়া থাকবে। প্রথমে রাজি হচ্ছিল না, পরে অনেক কষ্টে রাজি করেছি। আমার পড়ার আগ্রহ দেখেও পরে স্যারও আর না করেনি। ফারা একটু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, পড়ার প্রতি এত আগ্রহ বেড়ে গেল কবে থেকে? ছেলেটা সোজাসুজিভাবে বলল, তোমাকে দেখার পর থেকে। তোমাকে কাছ থেকে দেখার জন্য বাড়তি ক্লাস। কেন সারাদিন ক্লাসে বসে থাকলেও একটু বিরক্ত হব না? ফারা একটু রেগে গিয়ে বলল, দাঁড়াও, আমি স্যারকে বলে দিব তোমার আসল উদ্দেশ্য কি। ছেলেটা একটু ভাব নিয়ে বলে, আমিও সবাইকে বলে দিব তোমার সিক্রেট বিষয়টা। ফারা আবার একটু থতমত খেয়ে বলল, সিক্রেট বিষয় মানে? হি হি হি, আমি সব জানি। কথার মাঝে আবরার স্যার ক্লাসে চলে আসলো। ফারাকে আর জুনিয়র আবরারের একসাথে দেখে বলল, যে যার টেবিলে গিয়ে বসো। মুহূর্তেই পুরো ক্লাসের স্টুডেন্ট সব নীরব হয়ে গেল। এদিকে ফারার মাথায় ঢুকলো ভিন্ন চিন্তা। জুনিয়র ছেলেটার বিষয়টা জানলো কিভাবে? ক্লাস শুরু হলেই আবরার স্যার ফারাকে দাঁড় করালো, কারণ তার ক্লাসে 2 দিনের বেশি কেউ অনুপস্থিত থাকা তার রুলসের বাইরে। সেই জায়গায় ফারা 5 দিন। তার শাস্তিস্বরূপ ক্লাসের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকা। শাস্তিস্বরূপ চুপচাপ দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে রইল ফারা। আবরার ক্লাস নিতে শুরু করলো। তখনই ক্লাসের মাঝখানে জুনিয়র আবরার দাঁড়িয়ে গেল, হাতের ছোট্ট কোণে আঙুলটা দেখিয়ে, যার হয়তো সে প্রস্রাব করতে চায়। স্যারের অনুমতি পেয়ে বাইরে চলে গেল। ফিরে এসে ক্লাসে না ঢুকে ফারার পাশে দাঁড়ালো। ফারার পাশে দাঁড়িয়ে বলল, ডেইরি মিল্ক পছন্দ করো? ভিতর থেকে আবরার স্যারের কণ্ঠ শোনা গেল, তুমি ভেতরে না এসে বাইরে কি করছো? একটু গরম লাগছে এমন ভাব নিয়ে ছেলেটা বলল, স্যার হুট করে মনে হলো দমটা বন্ধ হয়ে যাবে, তাই একটু বাইরে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি। তারপর ছেলেটা আবার ফারার দিকে চেয়ে বলল, দেখো তুমি চকলেট না দিলে আমি সবাইকে বলে দিব। বাধ্য হয়ে ফারা চকলেট নিয়ে বলল, খুব পছন্দ এটা। ছেলেটা একটু গাল টেনে হেসে বলল, আমারও এটা খুব পছন্দের। দেখছো আমাদের মনেরও কত মিল। ওদের এমন কাণ্ড দেখে ক্লাস করানো মনোবাদ দিয়ে ভিতর ভিতর অস্থিরতা শুরু হলো আবরারের। একটা বিরক্তিকর নিঃশ্বাস নিয়ে ফারাকে উদ্দেশ্য করে বলল, ফারহা যাও নিজের সিটে গিয়ে বসো। ফারা খুশি মনে চুপচাপ ক্লাসে ঢুকলো। পিছন থেকে জুনিয়র আবরার বলল, স্যার আমিও আসবো। না, তোমার আসার দরকার নেই।
তুমি বাইরের প্রাকৃতিক হাওয়া খাও। রাতের বেলায় খেতে বসলো সবাই। সেই দুপুরেই বাসায় ফিরে শাওয়ার নিয়ে খেয়ে দিয়ে শুয়ে থাকলো ফারদিন। তাই বাসায় কোনো কিছু জিজ্ঞাসা করেনি কেউ। খাওয়ার সময় বাবা ইন্টারভিউর ব্যাপারে জিজ্ঞাসা করলে ফারদিন বলে, আমি মানা করে দিয়েছি, ওদের জব করব না আমি। পাশে থেকে মা বলল,